অনাথ বাচ্চা ও জাদু জলপরি। এই গল্পটা নয়ন নামের একটা বাচ্চা মেয়ের গল্প। নয়ন যখন 5 বছরের একটা ছোট্ট মেয়ে ছিল, তখনই সে তার বাবা মায়ের সাথে একটা মেলায় ঘুরতে গিয়েছিল। মেলাতে প্রচন্ড ভিড় ছিল বলে সে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় আর একা হয়ে গিয়ে একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ওই সময় মিমি খাতুন নামের এক চালাক ও লোভী মহিলার নজর ওই ছোট্ট বাচ্চা মেয়ে নয়নের উপর গিয়ে পড়ে। বাচ্চাটাকে একা একা দাঁড়িয়ে কাঁদতে দেখে তার মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে। মিমি খাতুন ওই বাচ্চা মেয়েটাকে লোভ দেখিয়ে ছলে বলে কৌশলে বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেবে বলে তার গ্রামে নিয়ে চলে আসে তার বাড়িতে। প্রথম প্রথম মিমি নয়নকে খুব ভালোবাসতো, কিন্তু যতদিন যেতে থাকলো মিমি নয়নের উপর অত্যাচার ততই বাড়িয়ে দিল। তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়ে নিত আর তার পরিবর্তে তাকে খেতে দিত না। চলতো শুধু মার আর অত্যাচার। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে। হঠাৎই একদিন, আরে নয়ন, তুই কোথায় বলতো? কোথায় আছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এখনো কি শুয়ে থাকার সময় নাকি? হ্যাঁ, সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল। হ্যাঁ মাসি, বলো আমাকে কি করতে হবে? কি রে, পড়ে পড়ে সারাদিন শুধু ঘুমালে কি হবে নাকি? হ্যাঁ, আমি তোকে বলেছি না, আমার যত জামা কাপড় আছে সব ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রাখবি। আর তুই কি না সারাদিন শুধু ঘরে বসে বসে ঘুমাচ্ছিস? হ্যাঁ, না না মাসি, তুমি আমাকে ভুল ভাবছো। রান্না করার সময় হাতটা একটু কেটে গেছে, তাই হাতে ঔষধ লাগাবার জন্য একটু ঘরে ঢুকেছিলাম। আরে তোর তো দেখছি শুধু কাজ থেকে ছুটি নেওয়ার বাহানা। হাত কেটে গেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, হাত তো আর ভেঙে তোর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। শুধু কাজের ফাঁকি দেওয়ার বাহানা, আর খাওয়ার সময় শুধু খাই খাই, যত সব। এই বলে মিমি খাতুন তার কোনো কথা না শুনে তাকে মারতে থাকে। মাসির অত্যাচার সহ্য করতে না পেরে নয়ন বলে, আমাকে ক্ষমা করে দাও মাসি, আমাকে আর মেরো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আমি তোমার সমস্ত জামা কাপড় এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আমাকে আমাকে আর মেরো না মাসি, মেরো না। এই তো, এবার তুই শায়েস্তা হয়ে গেছিস। যতক্ষণ না আমার হাতের মার তোর গায়ে পড়ছে ততক্ষণ তো তোর কোনো কাজই হয় না। এজন্যই না কথায় বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। এবার দেখলি তো কি করে ঘি উঠলো। এমন সময় মিমি খাতুনের স্বামী সাইফুদ্দিন সেখানে চলে আসে। আরে মিমি, তুমি থামো না। এভাবে কোনো ছোট অনাথ বাচ্চাকে মারতে আছে নাকি? এভাবে কাউকে মারাটা উচিত নয় মিমি। তাছাড়াও তুমি অনেক বড় অন্যায় করছো। এইভাবে ওই মেয়েটাকে তুমি তার গ্রাম থেকে তুলে নিয়ে চলে এসেছো। একেই তো তুমি এত বড় ভুল করেছো। হয়তো তার বাবা মারা ওকে খুঁজছিল, তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে এনে রেখেছো। কোনোদিন যদি বাচ্চার বাবা মা সন্ধান পায় আর যদি তোমার কুকীর্তির কথা বলে দেয়, তাহলে পুলিশ আর আস্ত রাখবে না তোমাকে, বলে দিলাম। এই, তুমি একদম চুপ করো, বুঝেছো? তোমাকে জ্ঞান দিতে আসতে কে বলেছে কে? হ্যাঁ, যখনই মুখ খোলো মুখ থেকে শুধু জ্ঞানের বুলি ঝরে পড়ে। তোমায় আর আমাকে জ্ঞান দিতে আসতে হবে না, বুঝেছো? যাও যাও, গিয়ে খাবার টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও গিয়ে। আর নয়ন, তুই শোন, সারাদিন তোকে একটুও খেতে দেব না আমি, বুঝেছিস? তুই আগে যা, তুই আমার সমস্ত কাজগুলো সার, তারপর তুই খাবার পাবি, এই বলে দিলাম। এইভাবেই মিমি খাতুন নয়নের ওপর অত্যাচার করত, তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো আর ঠিক মতো তাকে খেতেও দিত না। কথায় কথায় তাকে মারধর করত। আরে আরে মা, বাবা, তোমরা তোমরা কোথায় আছো? আমাকে এই মাসির কাছ থেকে তোমরা নিয়ে যাও। এই মাসি আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। আমাকে আমাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না। তোমরা কবে আমাকে এই নরক থেকে উদ্ধার করবে? আমার আর একদমই ভালো লাগছে না। এভাবেই নয়ন তার এই দুর্ভাগ্যের জন্য কাঁদতে থাকে। আর এমন সময় মিমি খাতুন সেখানে চলে আসে। এই এই, চুপ কর, একদম চুপ। এখানে বসে বসে কাঁদছে দেখো, ঘরে কত কাজ পড়ে আছে তুই জানিস? হ্যাঁ, ওঠ ওঠ বলছি। এই বলে মিমি আবার তাকে মারতে থাকে, তারপর তাকে ছেড়ে দেয়। মিমি তাকে আদেশ করে,
এই শোন, তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো ধুয়ে ফেল আর বাজারে যা। বাজার থেকে সবজি নিয়ে এসে রান্না করবি। চটপট যা, গিয়ে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল, বুঝেছিস? মাসি, আমার হাতে আর পায়ে খুব ব্যথা করছে মাসি, তার জন্য আমি জামা কাপড় কাচতে পারবো না মাসি। আবার আবার জামা কাপড় কাচার পর আমাকে বাজার থেকে সবজি এনে রান্না করতে হবে। আমার আমার তো ভীষণ কষ্ট হচ্ছে মাসি, আমি যেতে পারবো না। আমাকে তুমি ছেড়ে দাও মাসি, ছেড়ে দাও। কি আমার মুখের উপরে বড় বড় কথা? হ্যাঁ, আমার মুখের উপরে কিনা তুই না বলে দিলি? হ্যাঁ, কোথায় রে আমার লাঠিটা? দেবো নাকি দু চার ঘা লাগিয়ে? যখন কয়টা লাগিয়ে দেবো না তখন বুঝবি মজা, বুঝেছিস? খাওয়ার সময় তো গপ গপ করে গিলিস, তখন মনে থাকে না? হ্যাঁ, কাজ করতে বললি যত বাহানা শুরু হয়ে যায়। শিগগিরই যা, যা বলছি। মাসি, ও মাসি, তুমি আমাকে আর মেরো না মাসি, আমি তোমার সমস্ত কাজ করে দিচ্ছি। তবুও তবুও তুমি আর আমাকে মেরো না। এই বলে নয়ন হাতে পায়ে ব্যথা থাকা সত্ত্বেও ঘরের সমস্ত কাজ করতে শুরু করে। জামা কাপড় ধোয়ার পর সে বাজারে চলে যায় সবজি কিনতে। সবজি কিনে বাড়ি ফেরার সময় নয়ন একটা নদীর ধার ধরে ফিরতে থাকে। এমন সময় নয়ন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, আর তার ব্যাগ থেকে সমস্ত সবজি নদীর জলে পড়ে যায়। আর জলে পড়ে সবজিগুলো ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। নয়ন তা দেখে তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভীষণ জোরে জোরে কান্না করতে থাকে। এমন সময় নয়ন যেন কারো একটা গলার আওয়াজ শুনতে পায়। ভালোভাবে সে তাকিয়ে দেখে জলের মধ্যে একটা জলপরী জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে আছে। কেউ কি আছো? আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও এখান থেকে, নয়তো জেলেরা আমাকে ধরে চড়া দামে লোকজনের কাছে বিক্রি করে দেবে। কেউ কি আছো? আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো তোমরা, নইলে তারা আমাকে মেরে ফেলবে লোভের জন্য, আমাকে বাঁচাও। নয়ন জলপরীর কথা শুনে ভীষণ কষ্ট পায়। তখন সে জলে নেমে জাল খুলে জলপরীকে উদ্ধার করে। আর তখন জলপরী বলে, ভয় পেও না নয়ন, আমি একটা জলপরী, আমি অনেক রকম জাদু জানি, তোমার মনের সব দুঃখ কষ্ট আমি বুঝতে পেরেছি গো। তুমি যদি জাদুই জলপরি হয়ে থাকো আর অনেক জাদু জানো, তাহলে নিজেকে বিপদ থেকে নিজে উদ্ধার করতে পারোনি কেন? আমার সাহায্য কেন লাগলো তোমার? আসলে নয়ন, আমাদের পরিরাজ্যের একটা কথা আছে, আমরা নিজেদের জাদু নিজেদের কাজে ব্যবহার করতে কখনোই পারবো না। আমরা অপরের সাহায্য করার জন্যই জাদু শক্তি ব্যবহার করতে পারবো। এবার বলো তো নয়ন, তোমার কি চাই? বলো, তুমি আমার কাছ থেকে কি চাও আর কি জানতে চাও? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সত্যি বলছো পরি? আমি যা জানতে চাইবো তুমি আমাকে তাই বলবে? তাহলে পরি, আমি তোমার কাছে একটা জিনিসই চাই গো। আমার বাবা মায়ের ঠিকানা তুমি আমাকে বলে দাও, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই পরি। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার সেই মাসিকে নিয়ে সেই গ্রামের মেলায় যাও, যে গ্রামের মেলায় তুমি তোমার বাবা মায়ের থেকে আলাদা হয়ে হারিয়ে গিয়েছিলে। তখন দেখবে তুমি তোমার বাবা মায়ের খোঁজ ঠিক পেয়ে যাবে। দেখো। পরীর এই কথা শুনে নয়ন তার বাড়িতে চলে আসে। আর এসে সে ভাবতে থাকে কিভাবে তার মাসিকে রাজি করাবে ওই গ্রামে যাওয়ার জন্য। তারপর মাসিকে নয়ন বলে, মাসি, ও মাসি, তুমি যে মেলাতে আমাকে পেয়েছিলে না, ওই গ্রামে আবারও মেলা বসেছে জানো। ওখানে একজন জাদুকর এসেছে, যে নাকি একটা সোনার অলংকারকে জাদু করে 4 গুণ করে ফিরিয়ে দেয়। আমি বাজার করতে গিয়ে শুনলাম। ও মাসি, যাবি নাকি সে মেলাতে? চলো না মাসি, তুমি আর আমি সে মেলাতে যাই, খুব মজা হবে। শোনো সাইফুদ্দিন, আলমারিতে যা অলংকার আছে না, সব অলংকার নিয়ে নাও। আমরা সেই মেলাতে যাব যেখানে আমরা নয়নকে কুড়িয়ে পেয়েছিলাম। ওখানে নাকি এক জাদুকর আছে গো, যে সোনার গহনা ডবল করে দিতে পারবে। বুঝতে পারছো ব্যাপারটা? কি তুমি এই ছোট্ট বাচ্চার কথায় মেতে উঠেছ? এ আবার হয় নাকি? এ তো আজগুবি গল্প। তুমি চুপ করো তো, তোমাকে নিয়ে আমি আর পারি না। একবার গিয়ে দেখলে ক্ষতি কি শুনি? যদি সত্যি হয়
তাহলে ভাবো আমরা কত বড় লোক হয়ে যাব। এই বলে তারা তিনজন মিলে সে গ্রামের মেলাতে গেল। মেলার কাছে পৌঁছাতেই নয়নের সমস্ত কথা ভালোভাবে মনে পড়ে গেল। চলো মাসি, মেলার ভেতরে ঢুকে গিয়ে দেখি কোথায় সেই জাদুকর বসেছে। চলো চলো। এই বলে নয়ন তাদের সাথে মেলার ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর কিছুটা যেতেই দেখতে পেল দূরে তার বাবা মাকে। তার বাবা মা তার জন্য অপেক্ষা করছে। তারা নয়নকে দেখে কাঁদতে শুরু করে দিল। নয়নও তাদেরকে দেখে দৌড়ে গিয়ে তাদের গলা জড়িয়ে ধরলো। মা, ও মা, তোমরা কেমন আছো মা? কতদিন পর তোমাদের সাথে দেখা হলো। তোমরা ভালো আছো তো? আমি আমি সেদিন তোমার কাছ থেকে দূরে হয়ে গিয়েছিলাম। আর এই মহিলা আমাকে লোভ দেখিয়ে ওনার সাথে নিয়ে গিয়েছিল। জানো, আমাকে দিয়ে কত কাজ করাতো, ঘরের সমস্ত কাজ করাতো, কত অত্যাচার করতো আর খুব মারতো। আমাকে ঠিক মতো খেতেও দিত না মা। আমাকে ক্ষমা করে দাও আমার বেটা, আমার ভুল হয়ে গেছে। মেলায় তোমার হাতটা শক্ত করে ধরে রাখা উচিত ছিল। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বেটা। আমরা তোমাকে অনেক জায়গায় খুঁজেছি মা। কালকে এক রাতের বেলা পুরী এসে আমাদের স্বপ্নে বলল আজকে মেলায় এলেই তোমার সাথে আমাদের দেখা হবে। তাই বেটা, আমরা মেলাতে চলে এসেছি। মেলাতে এসে আমরা তোমার দেখা পেয়ে গেছি। ওই পরীকে অসংখ্য ধন্যবাদ। নয়নের কাছ থেকে তার বাবা মা সমস্ত কথা শোনে। তখন তারা ঠিক করে ওই মহিলাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। তাই তারা জোরে জোরে পুলিশকে ডাকতে থাকে। এইদিকে পুলিশ আসছে দেখে মিমি খাতুন আর তার বর সাইফুদ্দিন পালাতে থাকে, কিন্তু তাদেরকে পুলিশ ধরে ফেলে আর দুজনকে ধরে জেলে পুরে দেয়। সেখানে বন্দি অবস্থায় থাকে মিমি খাতুন আর তার বর সাইফুদ্দিন। মিমি খাতুন এখন জেলের মধ্যে বসে বসে সারাদিন শুধু কান্নাকাটি করে। মিমি খাতুন তার ভুল কৃতকর্মের জন্য শাস্তি পেল, আর নয়ন তার হারানো বাবা মাকে খুঁজে পেল। তারপর থেকে নয়ন তার বাবা মার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন মজার মজার কার্টুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। জাদুর কম্পিউটার। আকাশ তার ক্লাসের সব থেকে বোকা আর অলস স্টুডেন্ট ছিল, তাই ওর বন্ধুরা সবসময় ওকে নিয়ে মজা করত। আর প্রিন্সিপাল ম্যাডামও ওকে একদম পছন্দ করতেন না। এই কথা আকাশ, দেখ এইবারও পরীক্ষায় তুই 0 পেয়েছিস। যদি এমনটাই চলতে থাকে তাহলে ওই দিনটা আর বেশি দূর নেই যেদিন আমরা সবাই এই স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাব আর তুই ক্লাস 5-এই পড়ে থাকবি। আকাশ রেগে আগুন হয়ে বান্টিকে বলল, এই বান্টি, বেশি হাওয়ায় উড়িস না। আমি সব জানি যে তুই চিটিং করে প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হোস। আমি পরীক্ষায় 0 পেলেও আমি খুশি, কারণ আমি তোদের মতো কখনোই চিটিং করি না। একদিন দেখবি এই আকাশই তার নিজের কেরামতি দেখিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে অবশ্যই ইমপ্রেস করবে আর এই বছরেই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজও জিতবে। বান্টি জোরে জোরে হাসতে লাগলো আর বলল, শুধু আকাশ নাম থাকলেই কেউ আকাশের মতো মহান হতে পারে না রে গাধা। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, মাথা খাটাতে হয়, আর এই দুটোই তোর কাছে নেই। তাই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজ জেতার কথা ভুলে যা। এই প্রাইজটা তো প্রত্যেকবারের মতো এবারেও আমি জিতবো। এই কথা শুনে আকাশ রেগে লাল হয়ে গেল আর বান্টির চিটিং করার ব্যাপারটা প্রিন্সিপাল ম্যাডামকে বলতে গেল। তখনই বান্টি ওকে ধমকে বলল, যদি আমার চিটিং করার ব্যাপারে তুই প্রিন্সিপাল ম্যাডামকে বলিস তবে কিন্তু তোর নিস্তার নেই। আগের বার শুধু ধমক দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার যদি তুই ওই একই ভুল করিস তবে তোকে ধরে খুব পেটাবো। বুঝতে পেরেছিস তো? তাছাড়া তুই সব সত্যি কথা বলে দিলেও প্রিন্সিপাল ম্যাডাম তোর কথা বিশ্বাস করবে না, কারণ তিনিও আমাদের মতো তোকে বোকা আর অলস স্টুডেন্ট ভাবেন। আকাশ রেগে লাল হয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে বান্টির চিটিং এর ব্যাপারে বলতে তার কেবিনে গেল। বান্টিও খুব ঘাবড়ে গিয়ে ওর পেছন পেছন প্রিন্সিপাল ম্যাডামের কেবিনে চলে গেল। ম্যাম,
আমি আপনাকে বান্টির ব্যাপারে কিছু বলতে চাই। এই বান্টি প্রত্যেক বছর চিটিং করে ক্লাসে ফার্স্ট হয়। না ম্যাম, এই আকাশ একদম মিথ্যে কথা বলছে। আপনি তো জানেনই যে ও কত বোকা আর অলস। ও আমার সাফল্য দেখতে পারে না, তাই ও আমার নামে মিথ্যে গল্প বানিয়ে বলছে। প্রিন্সিপাল ম্যাডাম গভীরভাবে কিছু চিন্তা করছিলেন আর কাঁদছিলেন। উনি দুঃখী স্বরেই ওদের দুজনকে বললেন, এখন এখান থেকে চলে যাও বান্টি আর আকাশ। এখন আমি কোনো কিছু শোনার মুডে নেই। এখন আমাকে আমার মেয়ে উষার কথা ভাবতে দাও। না জানি কোথায় চলে গেছে আমার উষা মা। আপনার মেয়ের কি হয়েছে ম্যাম? প্রিন্সিপাল ম্যাডাম বললেন যে ওনার মেয়ে উষা গত পরশুদিন থেকে উধাও হয়ে গেছে, আর পুলিশ অনেক তদন্ত করেও ওকে খুঁজে পায়নি। এই শুনে বান্টি আর আকাশ হতবাক হয়ে গেল। কি বললেন? উষা উধাও হয়ে গেছে? এইসব কি করে হলো ম্যাম? পরশুদিন রাতে আমি ওকে খেলনার দোকানে নিয়ে গিয়েছিলাম। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। আমি তার সঙ্গে কথা বলতে বিজি ছিলাম। তারপর পিছন ঘুরে দেখি যে আমার মেয়ে উষা আর সেখানে নেই। নিশ্চয়ই আমার চেনা পরিচিত কোনো ব্যক্তি এই কাজটা করেছে, নয়তো তার কাছে আমার নম্বর কি করে এলো? তখনই আকাশ মেঘের মতো গর্জন করে বলল, আপনি একদম চিন্তা করবেন না ম্যাম, আমি আপনার মেয়েকে খুঁজেই ছাড়বো। আমি আপনাকে প্রমিস করছি। আপনার কাছে কি এই কিডন্যাপিং রিলেটেড কোনো তথ্য আছে? প্রিন্সিপাল ম্যাডাম আকাশের কথা বিশ্বাস করলেন না, কারণ তিনি জানতেন যে আকাশ খুবই বোকা স্টুডেন্ট। কিন্তু তারপরেও উনি ওকে আর বান্টিকে সেই রাতের একটা সিসিটিভি ফুটেজ দিলেন আর উষাকে খোঁজার কথা বললেন। আকাশ আর বান্টি ওই ফুটেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে উষাকে খুঁজে পাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দিল। দেখে নিস কাদা আকাশ, উষাকে তো আমি খুঁজে আনবো। তাতেই প্রিন্সিপাল ম্যাডাম আমার প্রতি ইমপ্রেসড হবেন আর আমাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজও দেবেন। আচ্ছা, তার মানে তুই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজ পাওয়ার জন্য এসব করছিস। উষাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার তোর কোনো ইন্টারেস্ট নেই। একদম ঠিক বলেছিস গাদা আকাশ। আমার সমস্ত ইন্টারেস্ট শুধুমাত্র স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজ জেতার জন্যই, বুঝলি? আকাশ আর বান্টি স্কুলের কম্পিউটারে ওই সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখছিল আর প্রতিটা জিনিস নোট করছিল। ঠিক তখনই বান্টির ঘুম পেতে লাগলো। আমি ঘুমাতে যাচ্ছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। প্রিন্সিপাল ম্যাডামের মেয়ে স্বর্গে যাক বা নরকে যাক, তাতে আমার কিছু এসে যায় না। গুড নাইট আকাশ। এই বলে বান্টি ঘুমিয়ে পড়ল। কিন্তু আকাশ ওই সিসিটিভি ফুটেজটা মন দিয়ে দেখতে লাগলো। সে যে কোনো প্রকারে উষাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চাইছিল, কারণ মায়ের থেকে দূরে থাকার যন্ত্রণা যে কি সেটা সে ভালো করেই জানতো। কারণ ওর মা খুব ছোটবেলাতেই ওকে ছেড়ে স্বর্গে চলে গেছেন। ঠিক তখনই ওর চোখ থেকে জল বেরিয়ে কম্পিউটারের উপরে পড়ল, আর কম্পিউটার থেকে একটা ঐশ্বরিক আলো বেরোতে লাগলো। আর কম্পিউটারটি বলতে লাগলো, তোমার মন অনেক পরিষ্কার বাছা। আমি তোমার পরিশ্রম দেখে খুব খুশি হয়েছি। গত 2 দিন ধরে তুমি দিন রাত উষাকে খোঁজার চেষ্টা করে চলেছ। আজ আমি তোমার সেই ইচ্ছা পূরণ করছি। এসো আমার ভেতরে, চলে এসো, আর তোমার উষাকে এই গুন্ডার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাও। এই শুনে আকাশ খুব খুশি হলো আর ওই জাদুর কম্পিউটারকে মেঝেতে রেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল। বান্টিও জাদুর কম্পিউটারের কথাগুলো শুনতে পেয়েছিল। আকাশ ঝাঁপিয়ে পড়ার পর সেও ওই জাদুর কম্পিউটারের উপরে ঝাঁপিয়ে পড়ল। আর ওরা দুজনেই টাইম ট্রাভেল করে উষার কিডন্যাপিং এর জায়গায় পৌঁছে গেল। তখনই বান্টি অবাক হয়ে বলল, আরে দেখ আকাশ, উষা ওইখানে দাঁড়িয়ে আছে। আর ওই যে প্রিন্সিপাল ম্যাডাম, দেখ উনি কার সাথে যেন কথা বলছেন। তখনই এক ভয়ানক চেহারার গুন্ডা সেখানে চলে এলো আর উষাকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে গেল। বান্টি আর আকাশও ওর পিছনে ধাওয়া করতে লাগলো আর ওর আস্তানায় পৌঁছে গেল। ওই গুন্ডাটা ওদের দেখে ফেললো আর রাগে চিৎকার করে বলল, তোমরা কারা আর এখানে কি করছো? সত্যি করে বলো, নইলে কিন্তু আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। আকাশ বীরের মতো বলল, উষা আমাদের প্রিন্সিপাল ম্যাডামের মেয়ে, ওকে ছেড়ে দাও, না হলে কিন্তু ফল ভালো হবে না। এইটুকু একটা বাচ্চা আমাকে বলছে যে আমার নাকি ফল ভালো হবে না।
দাঁড়া, এক্ষুনি তোদের 440 ভোল্টের ঝটকা দিচ্ছে। এই বলে ওই গুন্ডাটা আকাশকে একটা বিদ্যুতের তারের সাথে বেঁধে দিল, যার ফলে আকাশ খুব জোরে কারেন্ট খেলো। আরো প্রচন্ড জোরে চিৎকার করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আর ওই জাদুর কম্পিউটারটাও জ্বলে গেল। অন্যদিকে বান্টি ভয় থরথর করে কাঁপতে কাঁপতে ওই গুন্ডাটাকে বলল, আপনি উষার সাথে যা খুশি তাই করুন গুন্ডা আঙ্কেল, কিন্তু প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি। বান্টির প্রার্থনা শুনে ওই গুন্ডাটা হাসতে লাগলো আর ওকে ছেড়ে দিল। তুমি খুব বুদ্ধিমান ছেলে, যাও, আমি তোমায় মুক্ত করে দিলাম। এবারে তুমি স্বাধীনভাবে বাঁচো। এই শুনেই বান্টি সেখান থেকে এক দৌড়ে পালালো। তখনই উষার কান্নার আওয়াজ শুনে আকাশ জেগে গেল আর জাদুর কম্পিউটারকে তাকে সাহায্য করার জন্য বলল। জাদুর কম্পিউটার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, গুন্ডাটাকে মাউস কার্সার দিয়ে সিলেক্ট করে ওকে কাট করে তুমি ওকে শেষ করতে পারবে আকাশ বাবা। এই শুনে আকাশ যেন এক চিলতে আশার আলো দেখতে পেল আর সে ওই গুন্ডাটাকে কম্পিউটারের মাউস কার্সার দিয়ে সিলেক্ট করলো, তারপর ওকে কাট করে দিল, যার ফলে ওই গুন্ডাটা উধাও হয়ে গেল। তারপর আকাশ ওই মাউস কার্সারটা ঘোরাতে ঘোরাতে ওকে ওই জায়গাতেই থাকা একটা জেলে নিয়ে গিয়ে পেস্ট করে দিল, আর তার ফলস্বরূপ গুন্ডাটা ওই জেলের ভিতরে ঢুকে গেল। এই দেখে জাদুর কম্পিউটার বলল, সাবাস আকাশ, তুমি খুব সাহসী আর দয়ালু ছেলে। সেজন্য আমি আমার সব বুদ্ধি তোমায় দিচ্ছি। এর সাহায্যে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে আর তোমার স্কুলের নামও উজ্জ্বল করবে। এই কথা বলা মাত্রই ওই জাদুর কম্পিউটারের ভিতর থেকে একটা ঐশ্বরিক আলো বেরোতে লাগলো। আর যখনই ওই আলো শেষ হয়ে এলো, তখন আকাশ দেখতে পেল যে সে তার নিজেরই ক্লাসরুমে বান্টির সাথে রয়েছে আর ওর পাশে উষাও দাঁড়িয়ে আছে। এই দেখে সে খুব খুশি হলো আর উষাকে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে গেল। উষাকে দেখে প্রিন্সিপাল ম্যাডাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তোমায় অনেক অনেক ধন্যবাদ আকাশ বাবা। আমি তোমায় সব সময় বকাঝকা করতাম, তার জন্য আমায় ক্ষমা করে দাও। আমি সব সময় সেই সব স্টুডেন্টদেরকেই পছন্দ করতাম যারা পরীক্ষায় ভালো নম্বর পেত। একজন স্টুডেন্টকে কখনোই শুধুমাত্র তার ভালো নম্বর দিয়ে যাচাই করা উচিত নয়, বরং তার ভালো গুণগুলোও যাচাই করা উচিত। আমি টিচার হয়েও এই কথাটা বুঝতে পারলাম না, কিন্তু তুমি একজন স্টুডেন্ট হয়ে আমায় এই মূল্যবান শিক্ষাটা দিয়ে গেলে। প্রিন্সিপাল ম্যাডামের মুখ থেকে নিজের সম্পর্কে এই প্রথমবার প্রশংসা শুনে আকাশ খুব খুশি হলো।